শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আলোকে কিছু সাজেশন আকারে ইম্পর্টেন্ট প্রশ্ন করেছি। এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সংক্ষেপ উত্তর দেওয়ার প্রশ্ন আছে এখানে 10টা। এই 10টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এগুলোর ভিতর তোমরা অনেকগুলো কমন পাবা, তাই এগুলো তোমরা ভালো করে পড়বা। তো চলো আমরা অঙ্কগুলো করি। ক নম্বর দেখো, ভাজক 4 ভাগফল 23 এবং ভাগশেষ 2 হলে ভাজ্য কত? তাহলে আমাদের এখানে ভাজক 4 দেওয়া আছে, ভাগফল 23 আর ভাগশেষ 2, ভাজ্যটা বের করতে হবে। আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র কি জানি? শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভাজ্য নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটা বসাই দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের সূত্র জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ক নম্বর লিখব, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত দেওয়া আছে? ভাজক দেওয়া আছে 4, ভাজকের জায়গায় আমরা 4 বসাবো। আর গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 23, আর ভাগশেষ কত? এখানে যোগ ভাগশেষ 2। তাহলে আমরা এই নিয়ম অনুসারে কি জানি যে হিসাবের ক্রমের নিয়ম অনুসারে জানি প্রথমে গুণের কাজ করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগ। তাহলে এখানে আমরা গুণের কাজ আগে করব। এখানে হবে হচ্ছে 3 4 12, 2 হাতে থেকে 1, 4 2 8 আর 1 9 যোগ 2, তাহলে 92 আর 2 94। তাহলে এটার উত্তর হবে, ক নম্বরের উত্তর হচ্ছে 94। এবার আমরা খ নম্বর করব। খ নম্বর দেখো, খ নম্বর বলছে 120টি আম 5টি বাক্সে রাখলে প্রতিটি বাক্সে কতটি করে আম থাকবে? এখানে তোমাদের ভালো করে প্রশ্নটা পড়তে হবে। দেখো কি আছে এখানে, প্রতিটি বাক্সে কতটি আম, তার মানে কতটি আছে, যেটা আমাদের চাবে সেটা কিন্তু আমরা ডান পাশে লিখবো। তাহলে এখানে আছে 120টি আম 5টি বাক্সে রাখা যায়, তাহলে আমরা 120টি লিখবো হচ্ছে ডান পাশে। তাহলে লিখতে হবে কি? লিখতে হবে হচ্ছে 5টি বাক্সে আম থাকবে 120টি, 5টি বাক্সে আম থাকবে 120টি। অতএব এখানে বলেছে প্রতিটি বাক্স, মানে একটি বাক্সে আমাদের বের করতে হবে। তাহলে একটি বাক্সে আম থাকবে কয়টি? একটি বাক্সে অবশ্যই কম থাকবে। কম হলে কি করতে হয় আমাদের? কম হলে হচ্ছে ভাগ। এটাকে ভাগ করলে কত হবে? ভাগ করে আমরা এখানে দেখাই দিই 120। দেখো 5 দুগুণে 10 আর 20, 4 5 20, 24টি। তার মানে একটি বাক্সে আম থাকবে হচ্ছে 24টি। এটার উত্তর হবে 24টি। 3 নম্বর দেখো, এক হালি ডিমের দাম 52 টাকা হলে 6টি ডিমের দাম কত? শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এক হালি ডিমের দাম দেওয়া আছে, কিন্তু আর আমাদের বের করতে হবে 6টি ডিমের দাম। এখানে কিন্তু 6 হালি নয়, 6টি ডিমের দাম, আর এখানে এক হালি দেওয়া আছে। তাহলে আমরা হালিকে টি বানাই নেব। গ নম্বরে কি লিখবো? আমরা জানি এক হালি সমান কয়টা? এক হালি সমান 4টা। তাহলে আমরা জানি এক হালি সমান 4টি। এবার এক হালি ডিমের দাম 52 টাকা, মানে 4টি ডিমের দাম 52 টাকা। লিখবো 4টি ডিমের দাম 52 টাকা। অতএব একটি ডিমের দাম কত? একটি ডিমের দাম অবশ্যই কম, কম হলে ভাগ হয় 4 টাকা। অতএব আমাদের বের করতে বলছে কত? 6টি ডিমের দাম। তাহলে 6টি ডিমের দাম কত? 6টি ডিমের দাম একটি ডিমের দামের চেয়ে বেশি, তাহলে এটা গুণ হবে 6 আর 4। এবারে আমরা একে কাটাকাটি করবো। 4 তেরং কত? 52, 4 তেরং 52, 4 52 কাটলে এবার 3 6 18, 6 6 78 টাকা। তাহলে 6টি ডিমের দাম কত হবে? 78 টাকা। এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেক বাড়ি প্রায় পরীক্ষা আসে। এটা দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, পুত্রের বয়স 12 বছর হলে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা কত বেশি তা নির্ণয় করো। পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তার মানে পুত্রের যে বয়স তার 5 গুণ হচ্ছে পিতার বয়স। এখানে পুত্রের বয়স দেওয়া আছে, তার মানে পিতার বয়স হবে এই 12 গুণ 5। এবার এটা বের করার পরে আমরা বের করব যে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা কত বেশি সেটা নির্ণয় করতে হবে। তাহলে ঘ নম্বর কি? ঘ নম্বর হচ্ছে দেওয়া আছে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 12 বছর, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়সটা হচ্ছে এর 5 গুণ, তার মানে 12 গুণ 5 বছর, 5 12 কত? 60 বছর। এবার বলেছে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা কত বেশি তা নির্ণয় করো। তার মানে পিতার বয়স, অতএব পিতার বয়সটা আমরা কত বেশি? পিতার বয়স বেশি কত সেটা বের করতে হলে কি
সে তাহলে পিতার বয়স কত বেশি সেটা আমরা বের করবো হচ্ছে পিতার যে বয়সটা বের হলো এখানে সেই বয়স থেকে পুত্রের বয়স বিয়োগ করলে আমাদের যে বয়সটা বের হবে সেটাই হচ্ছে পিতার বয়স বেশি বেশি বয়স। এই যে তার মানে পিতার বয়স পুত্র অপেক্ষা 48 বছর বেশি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার এটা দেখো প্রক্রিয়া প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীকগুলো লেখো। প্রক্রিয়া প্রতীক কাকে বলে? এটা প্রক্রিয়া প্রতীক হচ্ছে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীক হচ্ছে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীকগুলো কি কি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বর প্রশ্ন দেখো। এই যে এখানে খালি ঘর আছে, এই একে 7 দ্বারা গুণ করলে গুণফল 42 হয়। এবার এই খালি ঘরের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে 6 নম্বর কি বলছে? এতকে 7 দ্বারা গুণ করলে, তাহলে আমরা লিখবো এই যে খালি ঘর গুণ কত 7, খালি ঘর গুণ 7 গুণ করলে গুণফল কত হয়? 42। তাহলে খালি ঘরের মান কত? এই খালি ঘরটা এই পাশে রাখবো আর এই পাশে হচ্ছে 7 ওই পাশে চলে গেলে কত হয়? এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়। তার মানে 42 ভাগ 7, 42 ভাগ 7, 42কে আমরা 7 দ্বারা ভাগ করলে হয় 6। তার মানে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে 6। খালি ঘরের মান হবে হচ্ছে 6, 6 7 42। 6 নম্বর দেখো। 6 নম্বর হচ্ছে 36-এর গুণনীয়কগুলো লেখো। শিক্ষার্থী বন্ধুরা আমি এর আগে তোমাদের গুণনীয়ক ও গুণিতক এর উপরে একটা ক্লাস নিয়েছি, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে গুণনীয়ক ও গুণিতক কি সেগুলো জানো। তারপরে আমি বলছি গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে 36-এর মানে এই সংখ্যার গুণনীয়ক। এক কথায় এই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে এর গুণনীয়ক। তাহলে আমরা 36-এর গুণনীয়ক কত দেখি। 36 এর গুণনীয়ক, 36কে আমরা কি কি দ্বারা ভাগ করা যায় সেটা দেখব। 36কে আমরা 1 দিয়ে ভাগ করব, 36 1 36। তারপরে 2 দিয়ে ভাগ করা যায়, 18 দুগুণে 36। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, 3 বারং 36। 4 দিয়ে ভাগ করা যায়, 4 9 36। 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 6 36। 7 দিয়ে যায় না, 8 দিয়েও যায় না, 9 দিয়ে যায়, 4 9 36, 4 9 36। তারপরে 12 দিয়ে যায়, 3 বারং 36। আর কত যায়? আর হচ্ছে 18 দিয়ে যায়, 18 দুগুণে 36 আর 36 একটা 36। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা 36কে ভাগ করা যায়। এই 36-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। এবার বর্গীয় জ দেখো 3 12 ও 24 এর গসাগু। গসাগু নির্ণয় করতে হলে আমরা কি করব? প্রথমে গুণনীয়ক বের করব। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা গুণনীয়কগুলো বের করে তার মধ্যে সবচেয়ে সাধারণ গুণনীয়ক যেটা সবচেয়ে বড় হবে সেটাই হচ্ছে এর গসাগু হবে। আমরা গসাগুটা এখন নির্ণয় করব। দেখো গসাগু বের করতে হলে আমরা প্রথমে 3 12 24-এর গুণনীয়ক বের করব। 3-এর গুণনীয়ক এগুলো, 12-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক। এর মধ্যে সাধারণ গুণনীয়ক কত আছে? 1 আর 3। আর সবচেয়ে বড় গুণনীয়ক আছে হচ্ছে 3, সাধারণ গুণনীয়ক। তাহলে এর গসাগু হবে কত? গসাগু হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বর প্রশ্ন দেখো 2/3 এর 2টি সমতল ভগ্নাংশ লিখো। সমতল ভগ্নাংশ মানে কি? সমতল ভগ্নাংশ মানে এই ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে সমতল ভগ্নাংশ। তাহলে এখানে বলেছে 2টা সমতল ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে 2/3 একে কি করব? প্রথমে 2 দ্বারা গুণ করব, লব ও হরকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4/6। তার মানে একটা সমতল ভগ্নাংশ হলো 4/6। আরেকটি বলেছে, আরেকটি কি লিখবো? 2/3 সমান 2 গুণ আমরা লব ও হরকে 3 দ্বারা গুণ করব, 3 গুণ 3। তাহলে 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। এই 6 নম্বর প্রশ্নের যে উত্তর, এই 2টা সমতল ভগ্নাংশ, একটা হলো 4/6 আর একটা হচ্ছে 6/9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সর্বশেষ যে অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে 9/27কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানে কি? সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে। তার মানে এই 9/27কে কাটাকাটি করলে সবচেয়ে কেটে যে ছোট আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। তাহলে আমরা একে কাটবো কত দিয়ে দেখি? 9 × 9 3 9 27। তার মানে
উপরে থাকছে 1, নিচে থাকছে 3। এই যে এইটার যে লঘিষ্ঠ আকার সেটা হবে 1/3। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তীতে আমি আরও তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক সাজেশন আকারে করে আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথে থাকবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।